দেখো, আজকে আমরা নাম্বার সিস্টেমের একদম প্রথম ক্লাস করবো। কিছু আমরা আজকে বেসিক কনসেপ্ট জানবো, তারপরে আমরা কিছু অঙ্ক হয়তো করবো। তো নাম্বার সিস্টেম, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নম্বর কাকে বলে, মানে নাম্বার সিস্টেম যে নাম্বার বলছি, নাম্বারটা কাকে বলে। এগুলো আমি লেখানোর তো কিছু নেই। নাম্বারটা কি বলে, কতগুলো মানে ডিজিট যদি একসঙ্গে যদি লেখা হয়, মানে ধরো এগুলোকে আমি একটা নাম্বার বলছি, মানে এক একটা ডিজিট, দুই একটা ডিজিট, তিন একটা ডিজিট, চার একটা ডিজিট। এইরকম ডিজিট গুলোকে তুমি আরবিট্রারি ভাবে 321 একটা নাম্বার, 432 একটা নাম্বার, 570 একটা নাম্বার, এগুলো যদি ডিজিট গুলোকে যদি ঠিকঠাক ভাবে যদি সাজিয়ে যদি লেখা, সেটাকে একটা নাম্বার বলছি। এটা হচ্ছে নাম্বারের কনসেপ্ট। এবারে আমাদের যে নাম্বারকে ভাগ করা যায় বিভিন্ন ভাবে। একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে বলা হচ্ছে, মানে নাম্বার সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। অনেক ভাবে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে রিয়েল নাম্বার, আর এটা কি ইমাজিনারি নাম্বার। দুটো নাম্বার, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার। এইবারে রিয়েল নাম্বারের প্রচুর ভাগ আছে। ইমাজিনারি নাম্বার যেগুলো হয়, আমরা ঠিক কমপ্লেক্স সংখ্যক ইমাজিনারি নাম্বার যেগুলো করি, রুট মাইনাস ফাইভ এরকম টাইপের আর কি, ঠিক আছে। তো ইমাজিনারি নাম্বার, তো আমাদের এখানে এইটার কোনো কাজ নেই, মানে এইটা এখানে পড়া লাগবে, যা পরে এই নাম্বারগুলোর মধ্যে থেকে আমাদেরকে করতে হয়। তো আমি যদি নাম্বারের যদি আমি ভাগ করি, নাম্বারের ভাগে নাম্বারের ভাগটাকে আমি আর করে দিই। আচ্ছা, ডিজিট আমাদের কতগুলো আছে? নাম্বারে যাওয়ার আগে যে ডিজিট যেটা বলছিলাম, ডিজিট আমাদের কত আছে? 0 1 2 3 4 5 6 7 8 9। এইগুলো হচ্ছে ডিজিট। এগুলো দিয়ে কি আমরা নাম্বার তৈরি করতে পারি। এরপরে যেটা হচ্ছে আমরা জানবো, সেটা হচ্ছে যে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। এটা ওই যেটা একটা সিঙ্গেল পিডিএফ আছে সেখানে দেওয়া আছে। ফেস ভ্যালু বলতে, ধরো এইটা একটা নাম্বার দিয়েছে 43857, এটা একটা নাম্বার দিয়েছে। যদি এখানে বলা হয় যে চারের এই এই নাম্বারে চারের ফেস ভ্যালু কত, এই নাম্বারটাতে চারের ফেস ভ্যালু যেটা হয় এটা কত, 4। আচ্ছা, এইবারে যদি প্লেস ভ্যালু বলা হয়, এটা আমি ফেস ভ্যালু বললাম, প্লেস ভ্যালু। আচ্ছা, প্লেস ভ্যালুর ক্ষেত্রে ধরো আমি তোমাকে একটা নাম্বার দিলাম 58321, এটা একটা নাম্বার দিলাম। এখানে যদি আমি বলি যে পাঁচের প্লেস ভ্যালু কত, প্লেস ভ্যালু কত, কি হবে? 50,000। মানে কি হবে, পাঁচের পরে যতগুলো ঘরে ততগুলো শূন্য বসতে যাবে। এইবারে ফেস ভ্যালু দিয়ে অঙ্ক থাকে বিভিন্ন। আরেকটা ব্যাপার বলতো, ধর এরকম দিয়েছে, এখানে যদি বলে যে পাঁচের প্লেস ভ্যালু, তাহলে এই ক্ষেত্রে পাঁচের প্লেস ভ্যালু কত হবে? হুম, এক্ষেত্রে পাঁচের প্লেস ভ্যালু ছিল দুটো পাওয়া যাবে। কারণ এখানে একটা পাঁচ আছে, আবার এখানে একটা পাঁচ আছে না, তার মানে একটা তোমার, আর একটা কি হবে, 50। তো অনেক সময় কি হয় না, তোমাদের এরকম দিয়ে দেয় যে ধরো এই অঙ্কটাই দিই, মানে এইখানে এই অঙ্কটাই দিই, যে এই যে অঙ্কটা, এর যে পাঁচের যে প্লেস ভ্যালু, পাঁচের প্লেস ভ্যালু গুলোর মধ্যে পার্থক্য কত। তার মানে কি করতে হবে, তোমার 50,000 বার করতে হবে, এটা 50 বার করতে হবে, তাহলে পার্থক্য মানে কি?
50 বিয়োগ করলে 49 কি হবে 950। তাহলে এইরকম টাইপের অঙ্ক আমাদেরকে করতে পারে। অনেকে কি হয় এই প্লেস ভ্যালু ফেস ভ্যালু ভুলে যায় বা হয়তো খেয়াল করেনি বা পড়ে যায়। এরকমও তো দিতে পারে যে এখানে 5-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু মধ্যে পার্থক্য কত। প্লেস ভ্যালু যদি এরকম যে 58351 এই সংখ্যায় 5-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু পার্থক্য কত। তাহলে কি হবে এটাকে কি হবে। আচ্ছা এটা সরি শেষ করতে লেখাটাকে একটু গন্ডগোল হয়েছে, এখানে 2 দিয়ে দাও। এই সংখ্যায় 5-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু। হ্যাঁ তাহলে কথা হচ্ছে অনলাইনে কিন্তু মানে অ্যান্সার দেবে কিন্তু, হ্যাঁ অনলাইনে কিন্তু অ্যান্সার দেবে, হয় মাই কন বলে বলবে নাহলে এমনি অ্যান্সার দেবে। তো এখানে তাহলে কি বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে বুঝবে 5-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য। আচ্ছা যত সম্ভব ওই প্লেস ভ্যালুটাকে বোধহয় বাংলায় স্থানীয় মান বলা হয়, আর ওই ফেস ভ্যালুটাকে তোমার স্বকীয় মান, প্রকৃত মান আর স্থানীয় মান, তাই না। প্লেস ভ্যালুটাকে কি বলা হয় স্থানীয় মান, আর ফেস ভ্যালুটাকে বলা হয় প্রকৃত মান। তো এটার ক্ষেত্রে তাহলে কি হলো, এটার ক্ষেত্রে তাহলে এটা হলো এই সংখ্যার 5-এর প্লেস ভ্যালুটা কত হবে, এই যে 5-এর পর কতগুলো শূন্য বসবে 1 2 3 4 মাইনাস কি হবে 5, কারণ এইখানে কি ফেস ভ্যালুটা কত, ফেস ভ্যালু সবসময় সেই সংখ্যাটাই হবে। তার মানে 5 5 এ 10, 9 9 9 4, তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার। এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমরা ভুল করে দিই অনেক সময়। তো এইখানে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। এইবারে আমরা যে নাম্বারের যে ভাগটা, নাম্বারের ভাগটা আজকে দেখে আমরা অঙ্ক কিছু করব। আচ্ছা ডিভিজিবিলিটি একটা আলাদা ক্লাসই হবে, ডিভিজিবিলিটি ভীষণ বড় টপিক একটা, ঠিক আছে ওটা আমি পরে করাবো। এটা তাহলে আমি বুঝলাম। আচ্ছা এখানে আরো কিছু জিনিসগুলো সেটা হচ্ছে না, আগে আগে নাম্বারটা বলে দিই তারপর সেই জিনিসগুলো বলবো। টাইপস অফ নাম্বার, ঠিক আছে টাইপস অফ নাম্বার এটা কি না, টাইপস অফ নাম্বার বলতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে ন্যাচারাল নাম্বার। ভিডিও দেখতে পাচ্ছ না বলছি, বাকিরা কি ভিডিও দেখতে পাচ্ছো, মিলন বা শ্রেয়া তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না। মিলন বা শ্রেয়া তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ না পাচ্ছ না। মিলন বা শ্রেয়া কেউ কেউ আছো ভিডিও দেখতে পাচ্ছ না পাচ্ছ না, জানাও একটু। অনলাইনের এই সমস্যাগুলো থাকবে কিন্তু, আমার কিন্তু নেটওয়ার্ক ঠিকই আছে আজকে, হ্যাঁ ঠিকই তো আছে।
হ্যাঁ, যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে গ্রুপে মেসেজ করবে, হ্যাঁ, তাহলে আমি দেখে নিতে পারবো। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে? আচ্ছা, ন্যাচারাল নাম্বার জিরো থেকে হয় না, ঠিক আছে, ওয়ান থেকে হয়। ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট করে মানে অসীম পর্যন্ত হতে পারে, এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। জিরোটাকে কিন্তু ন্যাচারাল নাম্বার বলা যায় না। লিখে রাখি যে জিরো স্বাভাবিক সংখ্যা নয়। দু নম্বর, দু নম্বর কি আছে? হোল নাম্বার। হোল নাম্বার মানে বলছে যে ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমি জিরোটাকে অ্যাড করে দিই, সেটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। তাহলে কি করতে হচ্ছে না, আমাদের যে মানে ন্যাচারাল নাম্বার আছে তার সঙ্গে কি করছি আমরা না, এটাকে জিরোটাকে অ্যাড করে দিচ্ছি, সেটাকে আমরা বলছি যে হোল নাম্বার। তাহলে হোল নাম্বারটা কি, জিরো এক দুই তিন চার ডট করে লিখবে, সেটাকে হোল নাম্বার বলছে বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা আমরা ভাগ করলাম। এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার কোনগুলোকে বলে? ইন্টিজার বলতে পারবে? ইন্টিজারকে বাংলায় কি বলে? হুম, এখানে ইন্টিজারটাকে পূর্ণ সংখ্যা বলছে, বাট ইন্টিজারটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এটা যে মুশকিলটা কি জানি, বাংলা মানে গুলো বড্ড মুশকিল হয়। অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা পরমত তাই না, তাও নেই বুঝি। অখণ্ড সংখ্যাটাকে হোল নাম্বার বলছে, অখণ্ডটাকে হোল বলছে। দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা। আর ইন্টিজারটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই ইন্টিজার যেটা হচ্ছে সেটা হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট করে এদিকে চলতে থাকবে, এদিকে চলতে থাকবে। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ সব সংখ্যাগুলোকে নিয়ে কি বলা হচ্ছে না, পূর্ণ সংখ্যা। এবারে এখানে যেটা বলা যে ধরো আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে আছে না, এটা লিখে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ ইন্টিজার এবং নেগেটিভ ইন্টিজার, ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মকটা কোনটা? ধনাত্মকটা এই জিরোর পর থেকে যেগুলো, আর জিরোর মানে জিরোর ডান দিকটা যদি ধনাত্মক আর জিরোর বাম দিকটা যদি ঋণাত্মক। আচ্ছা,
এরপরে আমরা এটা যাবো। এবার এর মধ্যে তো তার মানে বুঝতে পেরে গেলে দুটো ভাগ করে আমরা পড়তে পারি, পজিটিভ আর নেগেটিভ, তাহলে ওটা আমি লিখছি না। এরপরে এটা আসবে, এটা হচ্ছে প্রাইম নাম্বার, বা না প্রাইম নাম্বারের আগে এটা হচ্ছে এই নাম্বার ইভেন অড করে নিই আমি, ইভেন আর অড, তাই তো? চার যে ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা যদি তোমাকে সংজ্ঞা বলতে বলা হয়, তাহলে জোড় সংখ্যার সংজ্ঞা কি বলবে? মানে যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তার কোনো মানে ভাগ থাকবে না, অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে, সেগুলোকে জোড় সংখ্যা বলা হচ্ছে। অর্থাৎ এটাকে আমি জোড় সংখ্যা বলতে পারি +-2, +-4, +-6, +-8, এগুলোকে সব আমরা কি বলছি? জোড় সংখ্যা। আর এরপরে যদি আমরা যাই যে 5 অড নাম্বার, বিজোড় সংখ্যা, ঠিক আছে? বিজোড় সংখ্যা কি হবে? থাকবে, মানে 2 দিয়ে ভাগ যাবে না, যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগ যায় না সেগুলোকে মানে অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলি। যেমন 1 +-3, এর মধ্যে যে কনসেপ্টটা আমি একটু বলে দিই, যদিও এখানে জিনিসটা উল্লেখ করা নেই, সেটা হচ্ছে ধরো আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা, এই যে না প্রচুর দেয়, কোনোদিন হয়তো এরকম প্রশ্ন দেয়নি জোড় বিজোড়ের উপর দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম, বাট আমি এমনি যদি জিজ্ঞেস করে রাখি। দেখো সবসময় যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় যে তোমার 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 2 অঙ্কের বৃহত্তম 99, মানে যখনই বৃহত্তম বলবে, যত অঙ্কের বলবে ততগুলো 9 বসাতে হবে। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম যদি সংখ্যা বলা হয় 10। এরপরে যদি আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 2 অঙ্কের বললে কি হবে? 2 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 10। আমি যদি এবারে 5 অঙ্কের বলি, 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা 9 হলো। আচ্ছা, আর যদি বলা হয় যে 5 অঙ্কের ক্ষুদ্রতম, মানে কি হবে? একের পিঠে 4টা শূন্য, তাই তো? এবারে এটা যদি আমি কনসেপ্টটা দিয়ে দিলাম, এবারে ধরো যদি জিজ্ঞেস করে যে এরকম দিল 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার সমষ্টি কত? 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার সমষ্টি কত? দেখো ঠিকই আছে, বৃহত্তম 5 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, বৃহত্তম জোড় সংখ্যা বলতে দেখো এটা তো হচ্ছে যে বিজোড় সংখ্যা, এখন 9 আসে, তার মানে জোড় সংখ্যা বলতে 3টে 9, 8, 18। আর এর বিজোড় সংখ্যা মানে একের পিঠে এইখানে 1 বসাতে হবে, কারণ এটা কি জোড় সংখ্যা। তিনি এদের যোগ করতে বলেছে 8 একে 9, 9, 9, 9, 10, এটা হয়ে যাবে। এগুলো আর কিছু নয়, এগুলো তোমাদের টাইম নেওয়ার জন্য এই সব অঙ্ক দিতে পারে। যদি এত সহজ হয়তো দেবে না, তাও আমি বলে রাখলাম। দ্রুততম বৃহত্তম কনসেপ্টটা এখানে আমি মোটামুটি করাতে করাতে করিয়ে দিলাম। এরপরে যেটা যাবো সেটা হচ্ছে যে আমরা, এটা তো তোমার অড নাম্বার হয়েছে, বুঝলাম।
এরপরে আমাদের আছে প্রাইম নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বার যেটা আছে, প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার তোমার হচ্ছে যে কনসেপ্ট কি, মানে মৌলিক সংখ্যা কাকে বলে? তাই তো, যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে বা প্রাইম নাম্বার বলা হচ্ছে, তাই তো? এবারে তাহলে মৌলিক সংখ্যা কোন কোনগুলো হবে? একটি মৌলিক, দুই হবে না? মৌলিক সংখ্যা বলতে দেখো, এক হচ্ছে যে মনে রাখবে, এটা কিন্তু মানে এক্সট্রা পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মৌলিক নয়, যৌগিক নয়। এগুলো ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন দেয়, জিজ্ঞেস করে। মৌলিক নয়, যৌগিক নয়। তাহলে দুই আছে, তিন আছে, পাঁচ আছে, সাত আছে, 11, 13, 17, 19, 23 এরকম করে চলছে। তো এগুলো কি, যে দুই যদি 11কে ধরো, 11 সংখ্যাটা কি এক এবং 11, এই দুটো দিয়েই ভাগ যায়, তাই তো? তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রাইম নাম্বার। তুমি 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা পাবে না যেটা যদি মানে যেটা দিয়ে 11কে ভাগ যাবে। এরপরে এটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে? মানে যৌগিক সংখ্যা বলতে এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে একটা যৌগিক সংখ্যা, আচ্ছা এটা আগে বলবো, কারণ যে জিনিসটা বলছিলাম পরে বলছি। যৌগিক সংখ্যা কাকে বলে, তার কার সংখ্যাটা কি হবে? আচ্ছা, তাহলে যে সংখ্যাকে এক এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে তাহলে আমরা যৌগিক সংখ্যা বলছি। তাহলে যৌগিক সংখ্যার উদাহরণ কি হবে? 4, 6, 8, 9, 10, 12, তাই তো? দেখো আমি যদি 12 সংখ্যাটাকে দেখি, 12 সংখ্যাটা দেখো, 12 এই সংখ্যাটি, 12 আর 12টাকে আমি নোট করলাম, এটা এই সংখ্যাটা কি কি দিয়ে ভাগ যেতে পারে? এক দিয়ে ভাগ যেতে পারে। আচ্ছা, আমি প্রথমটা দেখে নিই, এক এবং সেই সংখ্যা দিয়ে তো ভাগ যাচ্ছি। বাকি কি কি সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে? 2 দিয়ে ভাগ যেতে পারে, 3 দিয়ে যেতে পারে, 4 দিয়ে যেতে পারে, 6 দিয়ে যেতে পারে। তাহলে এই 12 সংখ্যাটা কি এক এবং সেই সংখ্যাটা ছাড়াও, মানে এই দুটো সংখ্যা ছাড়া আরো এতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে কি এইটা একটা যৌগিক সংখ্যা, তাই না? এটা একটা যৌগিক সংখ্যা। এবার এবারে এখানে আমার অন্য একটা কনসেপ্ট, একটা অন্য জিনিস এখানে বলার আছে। সেটা হচ্ছে যে আমরা দুটো টার্ম করেছি, গুণনীয়ক আর গুণিতক। আচ্ছা, গুণনীয়কটাকে যত সম্ভব ফ্যাক্টর বলে, তাই না? আর গুণিতকটাকে মাল্টিপুল। তো এই যে গুণনীয়ক যেটা ফ্যাক্টর,
যদি আমি এইখানে যদি 12 ফ্যাক্টরের যদি কথা বলি, 12 গুণনীয়ক, দেখো 12 গুণনীয়ক কি কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 12 হবে। মানে গুণনীয়ক বলতে 12 সংখ্যাটাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোকে কি বলা হয়? তোমার গুণনীয়ক। এগুলো দেখো আমাদের মেইনলি প্রাইমারিতে আসে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখানে দেয়। তো গুণনীয়ক আমাদেরকে বার করতে হয়, ঠিক আছে? গুণনীয়ক আমাদেরকে বার করতে হয়, মানে 12, মানে নাম্বার সিস্টেম কিন্তু এই প্রথম কোন ব্যাচ যেদিন প্রথম শুরু করলাম, মানে আমাদের কম্পিটিটিভ এর ক্ষেত্রে, যে আমি পুরো ইন ডিটেইলস আমি কিন্তু করিয়ে দিচ্ছি। এবার এই কনসেপ্ট গুলো দিয়ে কাজে লাগিয়ে তোমাকে অঙ্ক করতে হবে, মানে ডাইরেক্ট তো করবে না। আমি দেখো 12তে আমরা কি করবো, যে আমরা যখন গুণিতক বার করবো, গুণনীয়ক যদি বার করতে যাই, তারপরে কি করবো, আমরা উৎপাদকে ভাঙবো। উৎপাদকে ভাঙা মানে কি, সবসময় মনে রাখবে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে আমাকে ভাঙতে হবে। তার মানে কি, 2 6 12, 2 3 6, তাহলে এইভাবে ভাঙতে পারলাম। তাহলে 12 কি আমি কি 12 দিয়ে লিখতে পারি, 1 ইন্টু 12 লিখতে পারি, 2 ইন্টু কত 6, আচ্ছা 3 ইন্টু কত 4, 4 ইন্টু কত 3, তারপর আবার 6 ইন্টু 2 আমাদের রিপিট রিপিট হয়ে যাবে, তাই না? তার মানে আমি তাহলে কি পেয়ে গেলাম, এইগুলো প্রত্যেকটা কি গুণনীয়ক না? 1 2 3 4 6 12, এই যে, অর্থাৎ গুণনীয়ক। এটা এটা যদি জিজ্ঞেস করি যে গুণনীয়কটা কি মৌলিক সংখ্যার ক্ষেত্রে পাওয়া যায়, গুণনীয়ক কি মৌলিক সংখ্যার ক্ষেত্রে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। কারণ যদি আমি এইখানে যদি 3টা দেখি, 3 এর গুণনীয়ক কোনটা হবে? এটা কি হয়ে যাবে, 1 আর 3। গুণনীয়ক পাওয়ার জন্য কোনো মৌলিক বা যৌগিক সংখ্যার দরকার নেই, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের গুণনীয়কের কনসেপ্ট। কিরকম প্রশ্ন দেয়, এটা তো ছোট, এরকম দিতে পারে যে 12 যে গুণনীয়ক তাদের সমষ্টি কত। তখন তোমাকে আগে গুণনীয়ক গুলোকে বার করতে হয়, দেখি কত সেগুলোকে যোগ করতে হয়। অর্থাৎ একটা জিনিস বুঝতেই পারছো যে এই যে সিস্টেম গুলো, এই সিস্টেম গুলোতে কি করছে না, তোমার মানে বেসিক টাইমটা যাতে নষ্ট হয় সেই জন্য এই জিনিসগুলো করছে। এটা হয়ে গেল গুণনীয়কের কনসেপ্ট। এরপরে যেটা যাবো সেটা হচ্ছে আমরা গুণিতকের কনসেপ্ট। গুণিতক, গুণিতক বলতে ধরো আমি যদি বলি যে 12 গুণিতক কতগুলো আছে। দেখো মনে রাখবে যে গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যা হয়, কিন্তু গুণিতকের কোনো সংখ্যা নেই। 12 গুণিতক কি কি হতে পারে, 12 হতে পারে 24, 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 84, এরকম করে কি চলতেই থাকবে তো। তাহলে এইগুলোকে বলা হচ্ছে গুণিতক। গুণিতকের কিন্তু সংখ্যা কোনো নির্দিষ্ট নয়। তোমার যেটা এরকম যদি প্রশ্ন দেয় যে নিম্নের কোনটির সংখ্যা নির্দিষ্ট, ধরো এরকম প্রশ্ন দিল যে নিম্নের কোনটির সংখ্যা নির্দিষ্ট, অপশন দিল পূর্ণ সংখ্যা, অপশন বি দিল গুণিতক, অপশন সি দিল, মানে বলে দিল কোন সংখ্যার গুণিতক আর কি, অপশন সি দিল ভগ্নাংশ, আর অপশন ডি দিল ধরো গুণনীয়ক। তাহলে কিন্তু অ্যান্সার করতে হবে গুণনীয়ক। এগুলো প্রত্যেকটাই কনসেপচুয়াল কোশ্চেন, যে কোনটার মানে সংখ্যা নির্দিষ্ট, তা সেটা কি হবে, কোন সংখ্যার গুণনীয়ক। এই হয়ে গেল গুণিতক আর গুণনীয়কের কনসেপ্ট। এরপরে আর কি আছে আমরা দেখি। এরপরে এটা আছে সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা, যেটাকে বলা হচ্ছে তোমার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা।
ঠিক আছে, এটা কি মূলত সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং এখানে বলা থাকে যে কিউটা নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মানটা 0 হবে না। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। যেমন তোমরা বলতে পারো আচ্ছা 7, এটা কি আমি মূলদ সংখ্যা বলতে পারি? আপনাকে মূলদ সংখ্যা বলতে পারি? হ্যাঁ বলতে পারি। কেন না 7 কে আমি লিখতে পারি 7/1 বলে, দেখা যাবে তো। আচ্ছা 2/5 বলতে পারি? কেন? নট ইকুয়াল টু 0 বলছি। এটা অবশ্যই মূল সংখ্যা, পি বাই কিউ আকারে তো লিখতে পারছি। তারপরে ধরো আমি লিখছি 10/6 লিখতে পারি, ঠিক আছে। 0.26, 26 বাই কত হয়ে যাবে? 0.26 মানে কি 26/100, 2 13 2 50, 13/50 লেখা যায় তো। তার মানে এটাও কিন্তু মূলধন সংখ্যা। আচ্ছা -3/3 মূলধন এই মূলধন অমূলধন, এটা -3/3, এটাও কিন্তু মূলধন সংখ্যা। তোমার প্লাস থাক মাইনাস থাক তোমার দেখা দরকার নেই, পি বাই কিউ আকারে লিখতে পারছি আমি। আচ্ছা এরপরে এটা রুট করে এটাকে লিখতে পারি, রুট 16 মানে কত? অ্যাকচুয়ালি 4, 4 মানে কি আমি 4/1 বলতে পারি তো। সুতরাং এগুলো সবগুলো যদি তোমার মূলদ সংখ্যা। আরো আছে বলতে যেগুলো একটু কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে 5.65 দিয়েছে, মাথায় বার আছে, মানে এটা হচ্ছে পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক থাকলেও আমরা মূলধন হিসেবে সেটাকে লিখতে পারি। তাই এটা হলো মূলদ সংখ্যার কনসেপ্ট। এরপর আমরা এটা দেখবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর আমরা এটা দেখবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে বুঝলাম তাহলে এটাকে। আর হচ্ছে কি মূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা, যেটাকে বলা হচ্ছে যে আগে একটা লেখা জিনিসটা লেখা আছে ইরেশনাল নাম্বার, তাই তো। ঠিক আছে, ইরেশনাল নাম্বার কোনগুলোকে বলা হয়? না, যেগুলোকে পি বাই কিউ আকারে ভাঙা যায় না, ঠিক আছে, পি বাই কিউ আকারে ভাঙা যায় না। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? ইরেশনাল নাম্বার বা অমূল্য সংখ্যা। তাহলে উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে √2। তাহলে √2 কে যদি তুমি ভাঙো তোমার কত হতে থাকে? মানে এটার অ্যাকচুয়ালি মানে কি বলো 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 তো। হ্যাঁ √2 যেটা ধরো পয়েন্ট দিয়ে তোমার মানে তোমার অ্যান্সার তো কি চলতেই থাকবে তো। মানে √2 দিয়ে কি হয় 1.414 4142135 এরকম চলছে। তাহলে কি এটাকে তো আমি ভগ্নাংশ পি বাই কিউ আকারে তো লিখতে পারি না। তাহলে √2 হবে কি তোমার অমূল্য সংখ্যা। আবার √3 হতে পারে, ঠিক আছে, 7 এর √কিউ হতে পারে। তো এইরকম যেগুলোকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারছি না সেগুলোকে আমি কি বলছি? অমূল্য সংখ্যা। তোমাদের টোটাল
যে নাম্বার সিস্টেম, সেগুলোকে মোটামুটি আমি বলে দিলাম। ঠিক আছে, সেগুলোকে আমি বলে দিলাম। তো বুঝি একটু এবারে একটা জিনিস, এবারে একটা এইগুলো ধরো মানে জানি না বাকিরা তো আসার কথা, আরো অ্যাকচুয়ালি দুজনের আসার কথা ছিল, তিনজনের আসার কথা ছিল আজকে, তারা আসেন। হয় তারা ভাবছে যে এই মাসটা হয়তো ক্লাস করবে না, বা জানি না কি ব্যাপার, যেহেতু ব্যস্ত রয়েছে ব্যস্ত চলুক। সমস্যা যেটা হবে যে এখানে আমি আরো কিছু ট্রিক্স বলে দিচ্ছি, যেটা তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগে। কি ট্রিক্স সেটা? এবার একটু আমরা অঙ্কের দিকে আসি। অঙ্কের দিকে বলতে ধরো দুটো সংখ্যার যোগফল দিয়েছে, মানে এক্স একটা সংখ্যা আর ওয়াই একটা সংখ্যা, তাদের যোগফল দিয়েছে 14। ঠিক আছে, আবার ওই দুটো সংখ্যাই বিয়োগফল দিয়েছে ধরো 4। ঠিক আছে, তার মানে দেখো একটা দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল, এই যে যোগফল এবং বিয়োগফল, তার মানে নিশ্চয়ই এর মধ্যে একটা সংখ্যা বড় একটা সংখ্যা ছোট। বড় সংখ্যা কোনটা? এক্স, আর ছোট সংখ্যা ওয়াই। তাহলে যদি এরকম যদি অঙ্ক থাকে যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে এবং দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, তাহলে এখানে আমরা এক্স এর মানটা কত পাবো? দেখো এক্স এর যে মানটা আছে, এক্স এর মানটা আছে যেটা, সেটা হচ্ছে আমরা সহজেই বার করতে পারি। এক্সটা কি? বড় সংখ্যা। বড় সংখ্যাটা কি হয় সব সময়? দুটো সংখ্যার যোগফল বাই 2। বড় সংখ্যাটা কি হয়? এই যে মানে যোগফল এবং বিয়োগফলের সংখ্যা, মানে এই যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যার যোগফল বাই 2। ঠিক আছে, এটা একটা শর্টে একদম বলে, তার মানে কত হচ্ছে? 18/2, তার মানে কত? 9। আচ্ছা, ছোট সংখ্যাটা কি হবে? y। সেটা কি হয়? যে এই যে দুটো বিয়োগফল বাই 2, তার মানে কত হচ্ছে? দেখো 9 আর 5 যোগ করে 14 হয়, আর 9 আর 5 এর বিয়োগ করলে 4 হয়। এটা আমরা সহজে যাতে করতে পারি। প্রশ্নটা কিরকম থাকে? যদি প্রশ্নটা যদি তুলতে হয় তাহলে এরকম দিল প্রশ্নটা, যে দুটি সংখ্যার যোগফল 14 এবং তাদের অন্তর 4, তাহলে সংখ্যা দুটি কি? এই কোশ্চেনটার উত্তর তাহলে কি হবে? একটা সংখ্যা 9, একটা সংখ্যা হচ্ছে 5। বুঝা গেছে? বুঝলাম তাহলে এটা। এখানে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে চলে যাই বলতে নাম্বার সিস্টেমের প্রথম পার্টটা আমি বোঝালাম। এখানে বললাম যেটা অনেক কিছু জিনিস আছে। দেখো প্রথম যে অঙ্কটা আমাদেরকে দেওয়া আছে,
এক নম্বর যদি অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের নোটে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে দেওয়া আছে 200 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত সংখ্যা কি করেছে না যোগ করতে বলেছে, তাই তো। এবারে একটা জিনিস এখানে এই 1 2 3 এগুলো কি সংখ্যা, এগুলোকে আমি তখন বললাম যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, 200টা আছে, কারণ 1 2 3 করে 200 করে যোগ করতে বলেছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের কখনো মানে এমনি যোগ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কারণ তুমি 200 পর্যন্ত কি করে যোগ করবে। তাহলে আমাদের যে সূত্র যেটা থাকে, যেটা আমাদের ফর্মুলা মনে রাখতে হয়, ফর্মুলার জন্য একটা ডায়েরি করে রাখবে, না হলে কিন্তু সমস্যা হবে। সেটা হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত বা প্রথম n সংখ্যক, এটা বলতে পারি যে 1 থেকে n পর্যন্ত বা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান কত, n ইনটু n প্লাস 1 বাই, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। 1 থেকে n পর্যন্ত বা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়, n ইনটু n প্লাস 1 বাই 2। হ্যাঁ, 1 থেকে n পর্যন্ত বা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়, n ইনটু n প্লাস 1 বাই 2। এখানে যেটা বসাবো, তাহলে এখানে লিখে নাও, তারপর বলছি। এখানে এই যে n সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে n টা কত, কারণ 200 পর্যন্ত আমরা আমরা যোগ করেছি। 1 থেকে n পর্যন্ত মানে কি 1 থেকে 200 পর্যন্ত বা প্রথম n সংখ্যক মানে কি 1 থেকে শুরু করে n পর্যন্ত মানে n টা কত, 200। তাহলে আমাকে যদি এরকম অঙ্ক দেয়, তাহলে আমি এই ফর্মুলাটা দেখি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, n এর মানটা কত বসাবো, 200। তাহলে কি হবে, সমস্যাটা কি হবে, 200 ইনটু 201, 200 প্লাস 1 মানে কি 201 বাই 2, তার মানে 2 1 কে 2 0 0 201 0 0, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে। বোঝা গেছে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে যাব। অনলাইনে বুঝতে পারছি, অনলাইনে যদিও ক্লাস দুজন বেরিয়ে গেছে, অনলাইনে বোঝা যাচ্ছে তো নাকি। দেখো এখানে মেসেজ করার অপশন অপশন আছে, দেখো মেসেজের অপশন আছে, মেসেজ করলে আমি দেখে নিতে পারবো। হ্যাঁ, মেসেজ করলে আমি দেখে নিতে পারবো। জানিয়ে দিও, বুঝতে পারলে না পারলে সেটাও জানিও, মানে এন লিখবে যদি না বুঝতে পারো, আর ইএস লিখবে, ওয়াই লিখবে যদি বুঝতে পারো। এই যে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, সরি দাঁড়াও, ওয়াই লিখে পাঠিয়ে দেওয়া মানে দেখো একটা মেসেজে গেল, তাহলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। এরপরে এর পরের অঙ্কটা দেখো কিরকম দিয়েছে, দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট করে 100 পর্যন্ত।
এখানে সমস্যাটা এটা হচ্ছে যে এখানে 1 3 5 7 মানে বিজোড় সংখ্যাগুলো এখানে অমিট করে দিয়েছে, এখানে কি আছে জোড় সংখ্যা। আচ্ছা, এটারও আমি অন্যভাবে একটা বলবো, এখন একরকম ভাবে বলবো, দুটো পদ্ধতি জেনে রাখতে হবে। এখানে আমাদের যদি এরকম দিয়ে দেয় মানে শুধু জোড় সংখ্যা দিয়েছে, ঠিক আছে, যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, প্রথমে দুইটাকে হচ্ছে কমন নেব, তাই তো? দুই যদি কমন তাহলে কি হবে, 1 প্লাস 2 প্লাস 3 ডট করে কি কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দেওয়া। এটা প্রথম দিন মাথায় ঢুকিয়ে নাও যে কমন নিচ্ছ মানে প্রত্যেকটা সংখ্যাকে কি করবে, 2 দিয়ে ভাগ করবে। তার মানে 2 যদি কমন নিই তার মানে কি 2 1 কে 2, 2 2 এ 4, 2 3 এ 6 ডট করে কি 2 50 এ 100। তাহলে দেখো আমরা এখানে 2 পেয়ে গেলাম। এর পরের যে অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কটার মতো নেই না, যে 1 প্লাস 2 প্লাস 3 ডট করে কি 50 পর্যন্ত গেছে। তাহলে 1 2 3 ডট করে 50 পর্যন্ত যাওয়া মানে আমাকে এখানে কি ফর্মুলা লাগাতে হবে, n ইনটু n প্লাস 1/2। তাহলে n টা এখানে কত, 50 পর্যন্ত। তাহলে একদম আমরা ডাইরেক্ট লাগিয়ে দিই 50 মানে n টা ইনটু কত, n প্লাস 1 মানে কত 51 বাই কত 2। বুঝা গেছে? তাহলে কি হচ্ছে, এই দুই কেটে গেল, তাহলে 5 1 কে 5, 5 5 এ 25, আর কি এখানে 0, 2 5 5 0। বুঝা গেছে? তো এটা তার মানে কি আমার উত্তর হয়ে যাবে। আমাকে এখন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেটা আমি আমার জানা আছে, আমি 2 4 6 100 অব্দি তো আমরা জানি না, আমরা তো 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি জানি। তাহলে আমি কি করব, দুইটা কমন নিয়ে নেব, তাহলে 2550 আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 3 এর অঙ্কে যাব। 3 এর অঙ্কে যাব। এইটা দেখো এখানে তো তোমার 100 পর্যন্ত বলেছে, এরপরে তো কোনো সংখ্যা নেই। তাহলে আমি যখন 2 কমন নিচ্ছি, 2 কমন নেওয়া মানে কি প্রত্যেকটা থেকে 2 ভাগ করছি। তার মানে 2 1 কে 2, 2 2 এ 4, 2 3 এ 6, ডট করে কি 2 50 এ 100। এরপরে তো কোনো সংখ্যা নেই। এরপরে আমরা 3 এর অঙ্কটা দিয়েছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে 49 প্লাস 50 প্লাস 50 যাওয়ার পরে দেখো আবার আবার রিপিট করে গেছে, 49 প্লাস 48 প্লাস ডট করে কি 3 2 1, মানে 50 অবধি গেছে তারপর আবার ঘুরিয়ে দিয়েছি, তাই তো? 50 অবধি গেছে তারপর আবার ঘুরিয়ে দিয়েছি। কিন্তু 1, তাহলে এখানে যেটা হয়েছে, একটা অবধি গেছে তারপর রিপিট হয়ে গেছে। রিপিট হয়ে যাওয়া মানে দেখো এখানে মাঝের সংখ্যা কোনটা, মানে 50 পর্যন্ত গেছে তারপর আবার ঘুরে এসেছে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তার মানে মাঝের সংখ্যা কোনটা 50। এটা এমনি করে যোগ করতে পারবে না, সবসময় মনে রাখবে যে 50 যে মাঝের সংখ্যাটা তার স্কয়ার করে দিলেই পুরো উত্তরটা বেরিয়ে যাবে। তার মানে কত হবে, 5 5 এ 25, আর দুটো শূন্য। দেখো 5 এর জন্য 50 স্কয়ার মানে কি 5 5 এ 25, আর শূন্যের জন্য কি
দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, তাহলে 50 into 50 গুণ করে দেখি। তো এটা একটা শর্ট ট্রিক্স আর কি, যে এই অঙ্কগুলো যদি এরকম দেয় তাহলে আমাদেরকে এভাবে করতে হবে। এরপরে এরপরে দেখো 4 5, এটা তাহলে আমি থামের থাম 4-এরটা। 4-এর অঙ্কটা কি বলেছে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট করে প্লাস 10 স্কয়ার, তাই তো? এখানে কি হয়েছে? এখানে সমস্যাটা কি, সমস্যা বলতে কিছু না, আগের অঙ্কগুলোতে কি ছিল, এমনি অঙ্ক ছিল, এখানে কি করেছে, এখানে সব স্কয়ার দিয়ে দিয়েছে, অর্থাৎ বর্গ। এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলোকে আয়ত্ত করতে হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত গেছে, তার বর্গের সমষ্টি। এগুলো কি প্রতিটিতে বর্গ করা হয়েছে। তার ফর্মুলাটা কি, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এগুলো ফর্মুলা তোমাদেরকে মনে রাখতেই হবে, আর কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমাদের n এর মানটা কত? n এর মান হচ্ছে 10, তাই না? কারণ প্রথম এই সংখ্যা মানে কি 10 পর্যন্ত গেছে, তাহলে n এর মানটা শুধু 10 বসাতে, তাহলে 10 ইনটু কত, 10 প্লাস 1 মানে 11 ইনটু কত, 2 ইনটু 10 প্লাস 1 মানে 21, 21 বাই কত, 6, 3 2 6, 3 7 21, 2 5 10। তার মানে এটা তোমার হচ্ছে কি 55, 11 5 55 ইনটু 7, 7 5 35, 3 7 5 35, 14 38। তার মানে তোমার কত হচ্ছে অ্যান্সার? 385। বোঝা গেছে? এরপর অনলাইনে বই আছে তো, সেবা বই যাচ্ছে তো এই অঙ্কটা, জানাও একটু, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মানে তোমরা যদি রেসপন্স না করো, এমনিতেও যারা ছিল তারা বেরিয়ে গেছে। এটা হচ্ছে 5-এরটা। দেখো 5-এরটা কি বলেছে, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব ডট ডট করে এটা খুব বড় দিয়ে দিয়েছে 50 এর কিউব। দেখো আগের গুলোর ক্ষেত্রে এক্ষেত্রে পার্থক্যটা কি, না এক্ষেত্রে আবার ঘন দিয়েছে বা কিউব দিয়েছে। আগের গুলো ছিল স্কয়ার, এখানে দিয়েছে কিউব। আমাদের এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, আগেটা ছিল বর্গের সমষ্টি, হচ্ছে ঘনের সমষ্টি। এটা কি হয়, প্রথম যে ফর্মুলাটা লিখেছিলাম না, যে n ইনটু n প্লাস 1 বাই 2, ওটাই থাকবে। তার কি করে দিতে হবে, তার স্কয়ার করে দিতে হবে। আমরা যে প্রথম ফর্মুলাটা যে পড়েছিলাম, যে n ইনটু n প্লাস 1 বাই 2 তার স্কয়ার।
তাহলে এখানে যদি n এর মান কত, n এর মান 1 থেকে 50 পর্যন্ত, মানে n সব মানে কি 50 পর্যন্ত, তাহলে 50 ইনটু কি 51/2 তার কি হোল স্কয়ার, তাহলে 2 ইনটু কত, মানে 50 কে 2 দিয়ে কাটলে 25, আচ্ছা 25 কে 25 সঙ্গে 51 গুণ করলে 25 থেকে 25 2, 25 পাঁচে কি 125, মানে 2 থেকে 25 25 মানে 125 27 মানে 127, মানে a স্কয়ার করতে হবে। ঠিক আছে, এবারে এত বড় অঙ্ক আমাকে পরীক্ষায় দেয় না, এটাতে দেওয়া হয়ে গেলে তোমাদেরকে আমি অ্যানসারটা বলে দিচ্ছি। 1275 ইনটু 1275, এটা হবে অ্যানসার হবে 1625 625। এত বড় দেয় না সামনে, বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখানে একটা জিনিস বলার, এটা তোমাদের খুব দরকার, সেটা আমাদের স্কয়ার কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে। আর তোমাকে যদি বলা হয় যে 13 স্কয়ার সমান কত, 170, তো এইরকম স্কয়ার আমাদের 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9, এরকম করে তোমাদেরকে পড়ে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে 30 স্কয়ার সমান 900। ঠিক আছে, এই যে স্কয়ারের যে নাম্বারগুলো কিন্তু 30 স্কয়ার অবধি মনে রাখতে হবে। এটা কোথায় পাবে, পাবে বলতে যে কোনো তোমাদের যে বই থাকবে, যদি সুবিধ দাস কেন, সুবিধ দাসের বইতে দেওয়া আছে, বা চন্দ্রগুপ্তের বই থাকে চন্দ্রগুপ্তের বইতে দেওয়া আছে। স্কয়ারের টার্মটা কিন্তু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে স্কয়ার করে। আচ্ছা, আর কিউব কত অবধি মনে রাখতে হবে? 1 এর কিউব সমান 1, 2 এর কিউব সমান কত 8, 3 এর কিউব সমান কত 27, এটা মনে রাখতে হবে 20 এর কিউব। ঠিক আছে, 20 এর কিউব অবধি মনে রাখতে হবে। এইগুলো তোমাদের মনে রাখার বিষয়। অঙ্ক আর আজকে বেশি করাবো না বলতে আর কয়েকটা, আচ্ছা 6টা বলে দিই আর 11 আর 12টা বলে দেবো, মানে যেগুলো আজকে রিলেটেড, যেগুলো করিয়ে করালাম সেই রিলেটেড আজকে আমি বলে দিই। তাহলে 5 অবধি তাহলে কমপ্লিট হয়েছে। 6 6 অঙ্কটাতে কি বলেছে? 6 অঙ্কটাতে বলেছে যে যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট করে 10 স্কয়ার ইকুয়াল টু 385 হয়, 385 হয়, তাহলে তোমার জানতে চেয়েছে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 9 স্কয়ার ডট ডট করে 30 স্কয়ার সমান কত হবে। ঠিক আছে, তোমার এই অঙ্কটা দিয়েছে। দেখো আমার কাছে আছে, আমার কাছে যেটা দেওয়া আছে প্রদত্ত, সেটা কোনটা? এইটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডট করে কি 50 স্কয়ার সমান 385, এটা তোমার দেওয়া আছে। আর আমাকে তাহলে বার করতে হবে কোনটা, এটা। তো আমি এখানে দেখো 3 আছে, 6 আছে, 9 আছে, 30 আছে, তাহলে এটা কোন সংখ্যা দিয়ে কাটবে? 3 সংখ্যাটা দিয়ে কাটবে না, প্রত্যেকটা তো 3 সংখ্যা দিয়ে কাটবে। তাহলে এখানে তো 3 স্কয়ার যেহেতু আছে, আমি কি করব? 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 9 স্কয়ার ডট ডট করে 30 স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি করবো, 3 স্কয়ারটাকে আমি কমন নিয়ে নেব। তার মানে কি হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট করে কি 10 স্কয়ার। কারণ আমি স্কয়ার যেহেতু কমন নিচ্ছি, ওই জন্য কি প্রত্যেকটার উপর স্কয়ারটাই করবে, মানে 3 একে 3, 3 2 6 স্কয়ার, 3 3 9 স্কয়ার ডট করে কি 3 10 30 স্কয়ার। এইবার দেখো 3 স্কয়ার মানে কত 9 ইনটু, আর এটার মান কত দেওয়া আছে, এটার মানটা দেখো অলরেডি উপরে দেওয়া আছে, তার মানে 385। 9 5 45, 4 8 9 72, 73 74 75, 7 9 3 27, 28 29 30 31 32 34, তার মানে 3465। ঠিক আছে, 3465।
বোঝা গেছে এটা? তো এই অঙ্কটা হলো। আচ্ছা, এইবারে একটু জোড় বিজোড়ের কনসেপ্ট নিয়ে অঙ্কগুলো একটু করে নিই। সেটা হচ্ছে 11 আর 12। বাকি অঙ্ক আবার পরের দিন হবে। আজকে নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস তোমাদের কনসেপ্ট দিয়ে যেটা করানো। 11 আর 12। 11 অঙ্কটা কি বলেছি? 11 অঙ্কটা বলেছি যে 1 থেকে তোমার 200 পর্যন্ত সকল জোড় সংখ্যার সমষ্টি করে, তাই তো? এই অঙ্কটা দিয়েছে। তো এখানে আগে বলো যে 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলো? হ্যাঁ, মানে সেগুলো কি কি হয়? অনেকগুলো কয়েকটা বলো। 2, 4, 6, 8, 10, 12 এরকম তো চলতে থাকবে, তাই তো? এইবারে দিয়ে কত অবধি যাবে? 200 পর্যন্ত যাবে মানে কি 198, 200 এগুলো তো হবে, তাই না? তো ওটা আমাদের যোগ করা সম্ভব নয় এমনি ভাবে। তাহলে আমরা করবো কি? আমরা 2 এর জায়গার অঙ্কটা এরকম করেছিলাম একটা। 2 প্লাস 4 প্লাস 6 ডট করে কত অবধি যাবে? 200 অবধি যাবে। দেখো 2 এর জায়গার অঙ্ক তো এরকম টাইপেরই ছিল। আমরা 2 এর জায়গার মতো করে করতে পারি। আচ্ছা, 2 এর জায়গার মতো করে এটা করিয়েছিলাম, সেটা আমি দেখে নিই। তাহলে কি করেছিলাম এখানে? আমি 2 কমন নিয়ে নিয়েছিলাম, তাই তো? তার মানে কি 2 1 2, 2 2 4, 2 3 6 ডট ডট করে কত অবধি গিয়েছিলাম? এখানে 100 পর্যন্ত গিয়েছিলাম, এখানে কত অবধি যেতে হবে? 200 পর্যন্ত। তার মানে প্লাস 100 অবধি হয়ে যাবে, তাই না? তাহলে 2 থাকলো। আচ্ছা, এখানে কি 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? n into n plus 1 by 2, n into n plus 1 by 2। তাহলে n টা কত এখানে? 100 ইনটু কত হবে? 101 বাই কত? 2, তাই না? তাহলে 2 2 কাটলো। তাহলে এখানে কি হলো? 100 ইনটু 101 মানে কি 101 0 0। ঠিক আছে, 101 0 0। তাহলে আমাদের এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, এটা আমরা করলাম, ঠিক আছে। আরেকটা মেথড দেখে রাখো, যে মেথডটাতে আমার সুবিধা হবে। প্রথমে এটা বলো যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা, মানে জোড় সংখ্যা কতগুলো আছে? 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা কতগুলো আছে? তার মানে কটা থাকছে? 1 থেকে 20 এর মধ্যে জোড় জোড় সংখ্যা কতগুলো থাকবে? তাহলে দেখো, আমরা যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা, তাহলে কটা থাকছে? 5টা। 1 থেকে 20 গেলে 10টা। 1 থেকে 30 গেলে 15টা। মানে যত পর্যন্ত বলবে তার ঠিক অর্ধেক সংখ্যক জোড় সংখ্যা থাকছে। আচ্ছা, সেটা যদি আমি বিজোড় সংখ্যার ক্ষেত্রে বলি যে 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা কতগুলো আছে? বিজোড় সংখ্যা তো একও ধরবে। 1 3 5 7 9, 5টা। অর্থাৎ 1 থেকে 10 এর মধ্যে বিজোড় সংখ্যা আছে 5টা, জোড় সংখ্যা আছে 5টা। 1 থেকে 20 এর মধ্যে যদি বলি তাহলে 10টা। মানে জোড় সংখ্যা অর্ধেক আছে আর বিজোড় সংখ্যা অর্ধেক আছে। 1 থেকে 30 বললে 15টা জোড় সংখ্যা, 15টা হচ্ছে বিজোড় সংখ্যা। এবারে আমাকে এখানে কি বলেছে যে এটি অঙ্কটা আমি ওইভাবে করব। 1 থেকে 200 পর্যন্ত সকল জোড় সংখ্যা, তাহলে আমি দেখবো যে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে। আচ্ছা, 1 থেকে 200 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো আছে? 200 বাই কত? আমি বলছি একটা অর্ধেক জোড় সংখ্যা দেখাতে, তার মানে কটা জোড় সংখ্যা আছে? 100টা। এবারে আমাকে করতে হবে কি, যদি যদি 1 থেকে 200 পর্যন্ত কি বলেছি জোড় সংখ্যা কতগুলো আছে সেটা জানতে চাই না। জানতে চেয়েছি যে 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি। তাহলে 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত হবে? মনে রাখবে 1 থেকে 200 পর্যন্ত
কি হবে, এটা কতগুলো জোড় সংখ্যা আছে, 100টা, তার সঙ্গে কি করবে, 1 যোগ করে দেবে, দিয়ে সেটাকে গুণ করবে। মানে এই জিনিসটা আমি বলতে চাইছি, 100 ইন্টু 101 সমান কত হবে, 10100। মানে যতগুলো সংখ্যা পাবো, জোড় সংখ্যা পাবো, তার সঙ্গে 1 যোগ করবো, দিয়ে সংখ্যা দুটোকে গুণ করবো, যাতে এইটা আর করতে না হয়। ঠিক আছে, তার মানে কত হয়ে গেল, 10100। এর পরের অঙ্কটা দেখ, বলছি। এর পরের অঙ্কটা কি বলেছে, 12 নম্বর। এক থেকে 300 পর্যন্ত, 1 থেকে 300 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা সমষ্টি কত? আগেরটা জোড় ছিল, এটা হচ্ছে বিজোড়, সমষ্টি কত? এই অঙ্কের ক্ষেত্রে এটা করতে হবে, প্রথমে দেখতে হবে যে 1 থেকে 300 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে। 1 থেকে 300 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কতগুলো, কতগুলো আছে? তার মানে কি, আমি বলেছি যে তার অর্ধেক থাকবে বিজোড় সংখ্যা, তার মানে কটা আছে, 150টা। যখন সমষ্টি বলবে যে 1 থেকে 300 পর্যন্ত, 1 থেকে 300 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার সমষ্টি কি হবে, বিজোড় সংখ্যার সমষ্টি কি হয়, না একই নয়। এখানে যেটা নিয়ম, যে আমার কতগুলো বিজোড় সংখ্যা পেয়েছে, 150টা, তার কি করতে হবে, স্কয়ার করে দিতে হবে। তার মানে 150 এর স্কয়ার, মানে অর্থাৎ 150 ইন্টু 150। আচ্ছা, মনে রাখবে যে 15 স্কয়ার কত হয়, 15 স্কয়ার হয় কি, 15 আর 15 গুণ করলে কত হয়, 225। আর এই দুটো শূন্যের জন্য দুটো শূন্য বসে যাবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 22500। 15 আর 15 গুণ করলে 225, আর দুটো শূন্যের জন্য দুটো শূন্য। ঠিক আছে, আজকে আজকে আমরা অঙ্কটা এই পর্যন্ত করলাম, কারণ আবার এর পরের দিন আমরা করব। আমরা আস্তে আস্তে আমরা আমাদের সময় লাগে, কিন্তু আমরা অঙ্কটাকে একটু ধীরে সুস্থেই আমরা এগোবো। আচ্ছা, যতদূর সম্ভব তোমাদের নেক্সট দিনটাতে ম্যাথ ক্লাস নেই, তোমাদের জিকে ক্লাস থাকবে। তারপরে আবার আমরা শনিবার দিন আমরা ম্যাথ ক্লাস করব। তো এক্ষেত্রে অনলাইনে সেবা বুঝতে পেরেছো, এতদূর পর্যন্ত যা করালাম, আজকে ফার্স্ট পার্ট হয়েছে। চলো আমরা একবার কেটে দিচ্ছে, আবার জয়েন করবে ঘুরে। ঠিক আছে, জাস্ট জয়েন করবে, কেটে দিচ্ছি, এন্ড করছি ক্লাসটা।